প্রথম দিয়েছি, আরো দিব, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 3100 পুলিশ মারা গেছে, একটা বিদেশি সংবাদপত্রে আমি সেটা দেখেছি। এই কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেটিকুলাস একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন। এখন প্রশ্নই আসে, তাহলে কি আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। আমি শুনতেছি সুব্রত বাইন একটা নাম করা টেরোরিস্ট ছিল, মোল্লা মাসুদ একটা নাম করা টেরোরিস্ট ছিল, আমরা তাদেরকে ধরেছি এবং ভারত সরকার সুব্রত বাইনকে ধরেছিল। আমি যেটা বলতে চাই, এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে এবং জানমালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে, এখানে কেউ নির্দেশ দিতে হয় না। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা, পুলিশের মহানির্দেশক, তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও, যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে। তো আমরা তার মুখ থেকেই শুনবো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, যে তিনি ঠিক কি বলছেন এবং কি হয়েছিল সেই সময়। মিস্টার কামাল, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই, আপনি যদি বলেন। দেখুন, ঘটনাটাতে এত মানে পরিবর্তন, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে, আমরা ঠিক এগুলির জন্য প্রস্তুত ছিলাম না। আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে, মুক্তিযোদ্ধারা 30% কোটা পেত এবং অন্যান্য মহিলারা 10%, এবং পার্বত্য চট্টগ্রাম, মানে 3টে পার্বত্য ডিস্ট্রিক্ট, সেখানের কোটা ছিল, আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল। এই সবগুলো মিলিয়েই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল। প্রথম একবার আন্দোলন করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বললো যে কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম। পরে একজন 2-3 মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে, কোর্টে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে। এরপর থেকে আন্দোলন শুরু, এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার সময় এগুলি তিনিও কোটা সিস্টেমটি তুলে দিবেন। কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি, আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল, এবং আমাদের যে পলিটিক্যাল পার্টি তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল। সব মিলে ঝুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে মানে এক দফা আন্দোলন চলে আসলো। কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না, ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না, সব কোটা বাদ। তারপরেও তারা কিন্তু থামেনি, তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন। সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড ছিল। তারা দীর্ঘদিন, আপনারা জানেন, পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি, তখনও এই জামাত ইসলাম আলবদর বাহিনী, রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনীকে মানে করেছিল, মানে মদত করেছিল। ঠিক, জি। তারাই এখন আমরা দেখলাম তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল, তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে, একটা ষড়যন্ত্র করে, এবং এই নোবেল লরিয়েট ইউনুসকে সামনে এনে দাঁড়া করিয়ে দিল। এরপরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন, পুলিশ তাদের জীবন রক্ষার্থে, তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে, আমাদের জেলখানা, তাদের বন্দীদের রক্ষার্থে তারা
বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, এতে জান্না কিছু রক্ত ঝরেছে, এবং যেই সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় ধারা লোড করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। ঘটনা ঠিক এরকমই হয়েছিল। এখন এগুলিকে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি হোম মিনিস্টার ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি। কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল, আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল। কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না। আমি যেটা বলতে চাই, এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে এবং জানমালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে। এখানে কেউ নির্দেশ দিতে হয় না, পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ওপেন করতে পারবে। শেষ অস্ত্রটাই হলো তাদের এটা। এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই নয়, ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম, অন্যান্য যারা ছিল তারা এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন, এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন। তা সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন। পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিকভাবে আনয়ন করে নাই। এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় 13 পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন, যাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন, বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ। এই দৃশ্যগুলিও দেখেছেন। কাজেই আর যত পুলিশের অস্ত্র শস্ত্র লুট করে নিয়ে গেছেন এখন অস্ত্রগুলি তাদের কাছেই রয়েছে। এই সবগুলি মিলে ঝুলেই এই ঘটনাগুলি ঘটেছে। এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে, সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে এবং সেইভাবে ইনকোয়ারি রিপোর্ট গুলি আসছেন। সেখানে আমাদের উকিলকেও যেতে দেওয়া হয় না, আমাদের কেউ ওখানে যেতে দেওয়া হয় না। একটা প্রশ্ন আমি করছি, মানে এতগুলি মানুষ প্রায় 450-500, মানে যে যদি মূল ফিগারটাকেই ধরি, মানে এত মানুষকে পুলিশ হত্যা করলো, তাহলে পুলিশের কি সরকারের তরফে কোনো নির্দেশ? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন? আমাদের কোনো নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না। আচ্ছা, আমাদের পুলিশের উপরে যেই মানে এটা ছিল, আমরা কি ওইখানে যে দাঁড়িয়েছিলাম যে গুলি শুরু করুন, এটা তো যারা অধিনায়ক ব্যাটেল ফিল্ডে তো দেখেন আর্মির যিনি কমান্ডিং অফিসার তিনি করেন। আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন। তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন, তারপর ব্যারিকেড দিয়েছেন, তারপরে মানে গ্যাস মেরেছেন, জল কামান দিয়েছে। তারপরে যখন মানে তাদের উপরে যখন গুলি শুরু করেছে, মানে আগুন ধরিয়ে দিচ্ছে, তখন তারা লাস্ট স্টেজে এটা করেছে। আজকে অভিযোগ আর এই 400-500 কথা বলেন, এখানে পুলিশ এইখানে আমার জানা মতে এই সংখ্যা অনেক কম। এবং আমিও তদন্ত করে দেখেছি, এক লোক নাম মামলা হয়েছে, সে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি। এই ধরনের ঘটনাও আছে। না, রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট হচ্ছে, সেখানে অবশ্য 1400 লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি। সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন, 1400 লোকের নাম ঠিকানা করেন, তাহলে দেখবেন 3 বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে। এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে। কয়জন পুলিশ, কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক, কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে, কিংবা কয়জন ছাত্র মারা গিয়েছে, এই সবগুলির বোধহয় হিসাবের একটা সময় আসছে। আমার এই 1400-1500, আমি তো এক রিপোর্টে দেখছি 3100 পুলিশ আহত হয়েছে।
হুম। এই সবগুলো নিয়েই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো কাজেই এই সবগুলো নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি। আপনি বলছেন যে একটা বিচার বিভাগীয় কমিশন, যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন, যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে। জি জি জি। আপনি বলছেন যে এই সরকারি যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত। অবশ্যই আমি তাই তো মনে করি। কারণ পুলিশ বলছে ৩,১০০ পুলিশ মারা গেছে, একটা বিদেশি সংবাদপত্রে আমি সেটা দেখেছি। হুম। আবার পুলিশ কেউ বলতেছে ৫০০, কেউ বলতেছে ১,০০০, কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম। আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় ৪-৫০০ কম নয়। তারপরে তাদের বাড়িঘর লুণ্ঠন, তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া, এই সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত। আপনারা দেখেছেন ৫ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে তাকে ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছে। এই সবগুলি একটা এই কৌশল ছিল, যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন এটা মেটিকুলাস একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন। এবং আমরা এখন তাই দেখছি, সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে, আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে, আমাদের দেশের স্বার্থের উপরে আসছে, সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন। একটা জিনিস বলি, মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, হয়তো আচমকাই ঘটলো। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্যে। কোনো জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না, তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের? প্রথম কথা আমি বলে দিই, এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন, এটা আমাকে রিপোর্ট করেন না। ওনার 7 দিন পরে পরে তারা একটা আমাকে সামারি দেন। সেকেন্ড থিং হলো ডিজিএফআই। ডিজিএফআই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন, এবং আমাকে 7 দিন পরে পরে ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে 7 দিন কিংবা 15 দিন পরে পরে আমাকে এটা রিপোর্ট করে। আমাদের যেটা পুলিশের সেটা এসবি, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন, আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন। আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি, এইগুলির ভিতরে তেমন কোনো পূর্বাভাস, এমন কোন সংকেত সেটা এখানে আমি দেখিনি। আমি যেগুলি দেখেছি, মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যাচ্ছে, একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে, একটা টাকার একটা ফ্লো আসছে, কিংবা একটা একটা যেটাকে ডক্টর ইউনূস আমেরিকায় যে পরিচয় করে দিল, এরা হলো ওই যে আমাদের হিজবুত বাহিনীর নেতাকে বললো ইনি হলো মাহফুজ আলমকে উনি মাস্টার মাইন্ড বলেছেন। জি যে মাস্টার মাইন্ড। এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী, আমি এখানে বলবো তারা ফেল করেছে, নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল। আচ্ছা, মানে এইটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী? আপনি বলছেন যে তারা ফেল করেছে অথবা ষড়যন্ত্রকারী। আচ্ছা, তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন, কোনো মরাল দায় আপনি নিচ্ছেন? যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তো আজকে আপনার বিরুদ্ধেও মানে রিপোর্ট পেশ হলো এবং সম্ভবত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হবে। সবকিছুই হবে, এরা সবকিছুই চেষ্টা করবে। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, আজকে আমরা সেই পরাজিত সৈনিকরা আবার দেশ দখল করেছে, এটি হলো সবচেয়ে বড় কথা। এবং তারা কি করবে, আমরা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি, এখন আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে ফাঁসি দিবে, এইটাই তো তাদের প্ল্যান, তাদের প্রোগ্রাম এইটা, এবং সেই জন্যই তারা তৈরি হচ্ছে। এখন আপনারাই লক্ষ্য করবেন, আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদেরকে একে একে ফাঁসি দিবে, সেই রকমই তারা প্রস্তুতি নিচ্ছে। তো মানে আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন, মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে, যে একটা জাতি রাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে। তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধবিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে, তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা, কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ।
তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে। তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এটা দেখুন, মুক্তিযুদ্ধ তো কেউ বলে দিতে হয়নি। ঠিক। বঙ্গবন্ধু ডিফারেন্সটা ধরিয়ে দিয়েছে। হুম। তিনি প্রথম 6 দফা ডাক দিয়েছিলেন। হুম। 6 দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগিয়েছিলেন। হুম। তিনি সংখ্যাগরিষ্ঠ হয়ে তাকে তার ক্ষমতা দেওয়া হলো না, তারপরে তার বাধ্য হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমাদের দেশে যা শুরু হচ্ছে, কাজেই আমাদেরকেও সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়। আপনার প্রশ্ন ঠিক সেই রকমই আপনি ইঙ্গিত দিচ্ছেন। আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক, যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে, মানে একজনও পাক সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হবে। তাহলে তো সেটাই আমি বলছি। সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগ অবশ্যই এখন যে ট্রমাটাইজড হয়ে গিয়েছে, আমাদের সিম্পল কর্মী তানবিরুদ্ধ মামলা, আমাদের ক্যাপাসিটি ছিল 80,000 এই যে প্রিজনে বন্দি ধরার, এখন আছে 1,26,000। আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে এটা 2 লাখে পরিণত হবে। কাজেই এই যে ধরছে, কোনো জামিন দিচ্ছে না, মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ্জতি করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে। যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে। এই যে এইটা তো আর বেশি দিন চলতে পারে না। ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে। কাজেই আপনি যেগুলি বলছেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে, এ দেশের মানুষ এখনো ভুলে নাই। কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানে আপনি যা বলছেন, পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন, তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে। এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে, এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন, আমাদের সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আসে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে? আমি এটা এখনো বলি নাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। 7ই মার্চের ভাষণ, জি, আপনাদের সেটাই এখন পাথেয় আপনি বলছেন। জি ভাই। আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন? আমি যেখানেই যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের, অন্য কোনো বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি, আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিন। জুডিশিয়ারি সিস্টেমে যে আমাদের মানুষগুলো বিচার পায়, সেই ব্যবস্থাটা করুন। এই ট্রাইব্যুনালকে কি আপনারা গ্রহণ করছেন না বর্জন করছেন? এই যে ট্রাইব্যুনালের বিচার, আমরা অবশ্যই বর্জন করছি। আমরা সেই জন্যই তো বলছি, জুডিশিয়ারি সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে, একপেশে হয়ে গেছে, দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। মানে জজ সাহেবরা মানে ওই ইঙ্গিত না পেলে কলম ধরেন না, ইঙ্গিত পেলেই কলম ধরেন, আর না হলে বসেই থাকেন।
আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, কোন সাংবাদিক কোনো কথা বলতে পারে? কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের ভিতরে কোনো কথা বলেছে? কাজেই এগুলি সবই আপনারা দেখেছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন। আমি আচ্ছা, আপনিও ভালো থাকুন। ঠিক। আমাদের সবারই হয়েছে মুশকিল। এরা এরা এতই এরই এতই ভয়ানক, হুম এরা এতই নৃশংস। হুম এই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম, হুম দেখেন আমার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনের বিরুদ্ধে এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে। হুম যাই হোক, সেজন্য হ্যাঁ, সেটা হয়তো হবে, কারণ বেশ কিছু ঘটনায় সেটা দেখাও গেছে। তো দেখা যাক, জেলখানা উপচে পড়লে হয়তো জেলের প্রাচীর ভেঙে গিয়ে আবার বন্দীরা মুক্ত হয়ে যেতে পারেন, সেটাও হতে পারে। হ্যাঁ, আরেকটা মজার খবর আমি আপনাকে বলি। আমি শুনতেছি সুব্রত বাইন একটা নাম করা টেরোরিস্ট ছিল। হুম হুম মোল্লা মাসুদ একটা নাম করা টেরোরিস্ট ছিল। হুম হুম আমরা তাদেরকে ধরেছি এবং ভারত সরকার সুব্রত বাইনকে ধরেছিল। হুম হুম এই সুব্রত বাইন কে ওই যে আমাদের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি ছিল ভারতের, তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল। সুব্রত বাইন জেলখানায় ছিল, মোল্লা মাসুদ জেলখানায় ছিল। এইখানে গিয়াসউদ্দিন আল মামুন, তারেক জিয়ার যিনি বন্ধু, তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন, তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন। এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি, এবং ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন। কোন ক্ষমতা বলে, কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন, সেটা শুধু এই দুইজনের নাম বললাম, তারপরে আরো অনেকে আছে, আপনারা সবাই জানেন, ঢাকার বড় বড় টেরোরিস্ট, টেরর, হ্যাঁ, সবগুলো বের হয়েছে, এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা হচ্ছে। দুজনকে অ্যারেস্ট করা হলো রিসেন্টলি, সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হলো। সুব্রত বাইন নাকি আমাদের বিরুদ্ধে কথা বলছে, অথচ আমাদের সঙ্গে তার কোনো, আমরাই তাকে অ্যারেস্ট করে ভরে রেখেছিলাম। মূল্য তাকে ছুটিয়ে নিয়ে আসছে তাদের কাজ করানোর জন্য। তাদেরই কাজ করতো, এখন নাকি বলছে আমরা নাকি তাদেরকে ব্যয় করেছি। কত ধরনের আজগবি কথা, কত ধরনের মানে অবাস্তব কথা শুনবেন। মানে আমি একটা জিনিস বলি, তারেক জিয়ার নাম যেহেতু এলো, আপনি দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক জিয়া কেন দেশে ফেরেন না? আপনার কাছে কি খবর? মানে কি কারণে ওনার ভয়ে, বা ওনার কারণটা কি? আমি এ সমস্ত কারণ জানি না। আমার সঙ্গে বিরোধী দলের সবারই আমার একটা সুসম্পর্ক ছিল। আমি সবার সঙ্গে কথা বলতাম, সবাই মানে যাতে ভালোভাবে থাকে তার ব্যবস্থা করতাম। কাজেই তার মানে তারেক জিয়া কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই। আর আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল। আমি কোনোদিন কারো মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য করি নাই। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল, মানে আপনি কি এটাই বলতে চাইছিলেন যে তখন একটু পলিটিক্যাল প্রসেস, ডিসিশন নিতে বিলম্ব হয়েছিল, সেটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, তো সেই প্রক্রিয়ার মধ্যে কি আপনি ছিলেন, না অন্য কারো দায়িত্ব ছিল এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে? এগুলি তো, আমি তো সেন্ট্রাল কমিটির নেতা নই। এরা সেন্ট্রাল কমিটির নেতা যারা ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তারা ডিসিশনটা তারা আসতো, ইমপ্লিমেন্ট আমরা করতাম। কি ধরনের সিদ্ধান্ত হলে ভালো হতো আপনার মনে হয় যে তখন? আমাদের এগুলি অনেক লম্বা কথা। আমার মনে হয় আপনার 2 মিনিটের কথা বলছেন, 15-16 মিনিট হয়ে গেছে। এইটা কি একটা, আমি আর অন্য নেতাদেরও কয়েকজনের বক্তব্য এসছে, তারা বলছিলেন যে ছাত্রদের সঙ্গে বোধহয় একটা ডায়ালগ করলে ভালো হতো মাননীয় প্রধানমন্ত্রীর। ডায়ালগের জন্য চেষ্টা হয়েছিল, ছাত্রলীগের সঙ্গে, ছাত্রদের সঙ্গে ডায়ালগ মাননীয় প্রধানমন্ত্রী 3 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন। ওই যে নফেল শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী আরাফাত এবং আইনমন্ত্রী আনিসুল হক, তারা তাদেরকে কনভিন্স করতে ফেল করেছেন। আমি কয়েকবারই জিজ্ঞাসা করছি কি হয়েছে, বলছে আমরা তো পারছি না, আমাদের কথা শুনছে না।
তো আমি বললাম যে শুনছে না, দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন, সব মানবো, তারপরে শুনবে না কেন? বলে শুনছে না, তারা এক দফায় চলে যাচ্ছে। এইটাই আমি যতটুকু জানি। এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন, তিনিও নিজেও ডাক দিয়েছিলেন, সেই ডাকও আসেনি। এবং এই তিনজন মন্ত্রী তারা 4-5 দিন কথা বলছেন, কিন্তু কাজ হয়নি। এই তিনজনকে দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয়, যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন? এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ একজন নেত্রী, তিনি ভালো বুঝেন। সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে সেটুকু উনি জানতেন, সেই জন্যই উনি দিয়েছিলেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।